আমরা আজকে শাহজাহান সম্পর্কে পড়ব। প্রিভিয়াস ক্লাসে আমরা বাবর, হুমায়ুন, তারপরে শেরশাহ, তারপরে আকবর, জাহাঙ্গীর এনাদের সম্পর্কে পড়েছি। আজকে শাহজাহান। এরপর তোমাদের একটা বিষয় বলে দিই যে শাহজাহানের পরে তোমরা জানো যে ঔরঙ্গজেব হলে যে ভাইটাল যারা মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রে যাদের নামগুলো আসে তাদেরটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এটা ভেবো না যে ঔরঙ্গজেব হয়ে গেল মানে আমাদের কমপ্লিট হয়ে গেল। তো ঔরঙ্গজেবের পরেও আরো একটা ক্লাস নেব যেখানে পরবর্তী মুঘল সম্রাট সম্পর্কে বলবো। হ্যাঁ, আর তার সাথে কি বলবো একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কিছু এক্সট্রা আরো ইনফরমেশনস। ওকে, মানে এই যে মুঘল পিরিয়ড এনারা যে রাজত্ব করেছিলেন সেই সময় কি কি সামাজিক উন্নতি বা অবনতি হয়েছিল, কি ডেভেলপমেন্ট হয়েছিল, সবকিছু নিয়ে আমরা ডিসকাশন করব এই ঔরঙ্গজেব অবধি বা টোটাল মুঘল সাম্রাজ্য আমাদের কমপ্লিট হয়ে গেলে তারপরে। হ্যাঁ, মুঘল এম্পায়ার কমপ্লিট হয়ে গেলে আমরা এটা দেখবো। তাহলে কি হবে, আমাদের জিনিসটা রিকল হয়ে যাবে। ওকে, চলো আমরা কাজটা শুরু করি। আর পিডিএফটা আমি দিয়ে দেবো, কোনো চাপ নেই। ওকে, তো শাহজাহান। শাহজাহানকে না, শাহজাহান ছিলেন জাহাঙ্গীরের যে 5 ছেলে, জাহাঙ্গীরের 5 ছেলের মধ্যে একজন। কে কে 5 জন ছেলে? না, খসরু, পারভেজ, খুররম, শাহরিয়ার আর জাহানদার। ওকে, তো এখানে খসরুর নামটা তোমরা পড়েছো যখন আমরা জাহাঙ্গীর সম্পর্কে পড়ছিলাম, সেই সময় যে খসরু জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং খসরুকে সাহায্য করার জন্য জাহাঙ্গীর কাকে মৃত্যুদণ্ড দেন? হ্যাঁ, অর্জুন দেবকে। হ্যাঁ, মৃত্যুদণ্ড দেন। আর এই যে শাহজাহান, পঞ্চম শিখ গুরু অর্জুন দেব। হ্যাঁ, আচ্ছা, শাহজাহানের ক্ষেত্রে তোমরা একটা জিনিস প্রথমেই খেয়াল রাখবে, এনার আসল নাম কি? না, খুররম। ওকে, হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, আমরা যে সকল মেজর এম্পায়ার দেখছিলাম মুঘল সাম্রাজ্যে, মুঘল এম্পায়ারের যারা এম্পায়াররা ছিলেন, সম্রাটরা ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন শাহজাহান। আকবরের যে শাসনকাল সেটাকে কি বলা হতো? মুঘল আমলে সাহিত্যের স্বর্ণযুগ, তাই তো? হ্যাঁ, ঠিক সেরকম শাহজাহানের, হ্যাঁ, সেরকম শাহজাহানের এই টাইম পিরিয়ডে আমরা দেখব যে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক কিছু নির্মাণ হয়েছে, অনেক উন্নতিও হয়েছে, কিছু কিছু অবনতি ছিল, তবে উন্নতিটা অনেক বেশি পরিমাণে হয়েছে। তো সেই কারণে শাহজাহানের শাসনকালকে মুঘল আমলের স্বর্ণযুগ বলা হয়। ওকে, তো এক এক করে আমরা জিনিসগুলো দেখি। চলো, প্রথমেই দেখো যে 1628 খ্রিস্টাব্দে খুররম, মানে যিনি পরবর্তীকালে শাহজাহান, তো উনি কি করছেন, উনি বাকি 4 ভাই তাদেরকে পরাস্ত করে একটা টাইটেল নিয়ে সিংহাসনে বসছেন। কি টাইটেল? না, সেই একটা টাইটেল থাকবে কিছু একটা শাহজাহান বাদশাহ গাজী। তো টাইটেলটা দেখো আমি বলে দিচ্ছি, শিহাবুদ্দিন, আবুল মুজাফফর শিহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান বাদশাহ গাজী। এগুলো পরীক্ষায় আসে না, জাস্ট খেয়াল রাখতে পারো, রেখে নিতে পারো আর কি। আচ্ছা, এবারে ওনার রাজ্য জয় সম্পর্কে আমরা একটু দেখি। এখানে কিভাবে উনি সাম্রাজ্য বিস্তার করেছিলেন বা কি কি জায়গা জয় করেছিলেন সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। দেখো, খেয়াল করো, 1628 খ্রিস্টাব্দে শাহজাহান মানে খুররাম সিংহাসন আরোহণ করলেন। কত সালে? 1628। ওকে, তো সিংহাসনে বসেই উনি কি করলেন, মোটামুটি 1628 থেকে 29 এই টাইমের মধ্যে বুন্দেলখণ্ডের রাজা ছিলেন জুঝার সিং। তো জুঝার সিং বা জুহার সিং ওনাকে দমন করলেন। আর এই 1628 থেকে 31 এই টাইম পিরিয়ডের মধ্যে দাক্ষিণাত্যের একজন আফগান নায়ক ছিলেন যার নাম হচ্ছে জাহান লোদি। তো তারা বিদ্রোহ করছিলেন, তাদেরকে দমন করলেন। এটা মনে রাখার দরকার নেই, জাস্ট খেয়াল রাখবেন, এমনি শুনে রাখো। এই বুন্দেলখণ্ডটা খেয়াল রাখবে। হ্যাঁ, বুন্দেলখণ্ডের যে রাজা জুহার সিং বা জুঝার সিং, তো তার আগেইনস্টে উনি
যুদ্ধ করেন, ঠিক আছে, বিদ্রোহটাকে দমন করার জন্য। এটা গেল 1628 থেকে মোটামুটি 1631 খ্রিস্টাব্দের গল্প শাহজাহানের। এরপর 1632 খ্রিস্টাব্দে কি হচ্ছে, বাংলার শাসনকর্তা তখন কে আছেন, কাজিম খাঁ। তো তার অনুরোধে পর্তুগিজরা বিভিন্ন জায়গা দখল করেছিল। তো পর্তুগিজদেরকে ওই জায়গাগুলো থেকে বিতাড়িত করার দরকার পড়ে গেছিল। কারণ আমরা জানি, আমরা যখন মডার্ন ইন্ডিয়া পড়বো, অনেকেই হয়তো পড়েছি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে পর্তুগিজ, ডাচ, তারপরে ড্যানিশ, ইংরেজ এরম অনেকে আসলেও পর্তুগিজরা লাস্টে কিন্তু ভারত ত্যাগ করে। কত সাল নাগাদ? এটা, তাই তো? হ্যাঁ। তো সেই সময় জানো তো আলটিমেটলি ওই গোয়া, পন্ডিচেরি, বিভিন্ন জায়গাগুলো, দমন দিউ, দাদরা নগর হাভেলি, এই জায়গাগুলো পর্তুগিজদের অধীনে ছিল। তারপর পর্তুগিজদের থেকে এই জায়গাগুলো ভারতে ইনক্লুডেড হয়। ওকে, যাই হোক, এখানে আমরা কি দেখবো, শাহজাহানের শাসনকালে না 1632 সালে বাংলার শাসনকর্তা কাজিম খাঁর অনুরোধে পর্তুগিজরা কি হয়, পর্তুগিজদেরকে বিতাড়িত করা হয়। কোথা থেকে না, হুগলি থেকে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সালটাও ইম্পর্টেন্ট, 1632 সাল। এবং তখন বাংলার শাসনকর্তা কে ছিলেন, কাজিম খাঁ। ওকে, এই জায়গাটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, কেমন? কেন বলতো পর্তুগিজদেরকে বিতাড়িত করার প্রয়োজন হয় না, এখানে লেখা আছে তারা অত্যাচারী ছিল। অত্যাচারী ইন দ্য সেন্স কিরকম না, সেই সময় তারা কি চাইতো যে সবাইকে খ্রিশ্চানিটিতে দীক্ষিত করতে, খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে। হুম, আর বিভিন্ন বয়সে বেসিক্যালি যারা বাচ্চা তাদেরকে ধরে নিয়ে যেত এবং তাদেরকে কৃতদাসে পরিণত করত, এবং ওই আমরা বলি না হিউম্যান ট্রাফিকিং এর মতো কৃতদাস হিসেবে বিক্রি করত। তাছাড়াও তারা যে প্রজারা আছে পর্তুগিজরা, সে সময় যে প্রজারা আছে তাদেরকেও, তাদের ওপরে বিভিন্ন রকমের অত্যাচার চালাতো। সেই জন্য বাংলার সুবাদার কাসিম খাঁ, বা আমরা কিছু জায়গায় পাবো কাজিম আলী, উনি বলেন যে পর্তুগিজদেরকে তাড়ানোর জন্য আপনি হেল্প করুন। তো সেক্ষেত্রে 1632 সালে উনি কিন্তু পর্তুগিজদেরকে হুগলি থেকে তাড়িয়ে দেন, কেমন? এরপর আসি আমরা 1633 সালের গল্পে। 1633 সালে কি হয় না, আসফ খাঁর নেতৃত্বে দাক্ষিণাত্যে যে দৌলতাবাদ দুর্গ আছে সেটা মুঘলদের অধিকারে আসে। ওকে, এই সময় আরো একটা ঘটনা তোমাদের বলি। তোমরা খেয়াল করেছো জাহাঙ্গীর পড়ার সময় যে জাহাঙ্গীর আকবরের মতোই যে সাম্রাজ্য বিস্তারের নীতি সেটার উপর বিশ্বাসী ছিলেন, কিন্তু উনি চেয়েছিলেন দাক্ষিণাত্য ভারতের যে সাউদার্ন পোর্শন আছে সেখানে এক্সপান্ড করতে তার সাম্রাজ্য, কিন্তু ওটা উনি সক্ষম হননি, মুঘল সাম্রাজ্যকে তার অন্তর্ভুক্ত করতে পারেননি, তাই না? পরবর্তীকালে আমরা দেখব এই শাহজাহান দাক্ষিণাত্যের আহম্মদনগর যেটা, সেটাকে সম্পূর্ণভাবে এই মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে দেন। এই 1633 সালের ঘটনা বলছি। সেই সময় নিজাম শাহী বংশ ছিল, সেই নিজাম শাহী বংশকে একদম সেটাকে ডেমোলিশ করে শাহজাহান আহম্মদনগরটাকে টোটালি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এটা জাস্ট একটু শুনে রাখো। ওকে, তারপর আসছি আমরা 1646 সালের গল্পে। এর মধ্যে 1636 নাগাদ একটা বিজাপুরের যে আদিল শাহী বংশ, সেখানে সুলতান আদিল শাহ ছিলেন, তার সাথে একটা চুক্তি হয়। এগুলো দেখার দরকার নেই, অতটাও ইম্পর্টেন্ট না। তো 1646-এ কি হয়েছে, এর ফেব্রুয়ারি মাস নাগাদ সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়ার যে বলক এবং বদকস্তান বলে একটা জায়গা আছে, সেই জায়গাগুলো কিন্তু উনি দখল করেন। এটাও ইম্পর্টেন্ট না, জাস্ট শুনে রাখো। তারপরে এই জায়গাটা ইম্পর্টেন্ট, 1641 সালে শাহজাহান তার ছেলে, শাহজাহানের কজন ছেলে ছিল, 4 জন। এটা আমরা পরে পড়বো আবার। হ্যাঁ, 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 আমরা যখন ঔরঙ্গজেব সম্পর্কে পড়বো তখন আমরা আরো ডিটেলসে জানবো। তো একটু বলে দিই এখানে ছোট্ট করে, না শাহজাহানের 4 ছেলে ছিল, একদম ঠিক বললে তোমরা, দারা, সুজা, মুরাদ আর ঔরঙ্গজেব। তো এখানে আমরা কি পড়বো না, 1641 সালে শাহজাহান তার ছেলে সুজাকে
বাংলার শাসনকর্তা বা সুবেদার হিসেবে নিযুক্ত করেন। মুরাদকে গুজরাটের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন। তারপর আরো ডিটেলস ঔরঙ্গজেব কোথা থেকে কিভাবে নিযুক্ত হন সেগুলো আমরা পরে দেখব। তোমরা জাস্ট এখানে এইটুকু খেয়াল রাখবে, 1641 সালে সুজা আর মুরাদ বাংলা আর গুজরাট সুবেদার বা শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন 1641 সালের ঘটনা। এরপর 1653 সালে কি হয়, শাহজাহানের রাজত্বকালে কান্দাহার জয়ের অনেক চেষ্টা উনি করেছিলেন, কিন্তু আলটিমেটলি উনি কান্দাহার জয় করতে পারেননি। ওকে, এটাও মনে রাখার দরকার নেই। 1658 জুলাইয়ের দিকে কি হয়, ঔরঙ্গজেব শাহজাহানকে দুর্গে কারাবন্দী করে। এর ভেতরে অনেক কারণ আছে, অনেক গল্প রয়েছে, বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মতবাদ তোমরা পাবে বিভিন্ন যখন আর্টিকেলস পড়বে। এমনিতে আমরা এটা জেনেছি যে ঔরঙ্গজেব খুব ক্রুয়েল টাইপের ছিলেন, মন্দির মসজিদ অনেক কিছু ধ্বংস, মন্দির অনেক কিছু ধ্বংস করেছে, বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসকে ব্যান করে দেন, অনেক মানুষকে মারেন, অনেক কিছুই দেখি। কিন্তু এর মধ্যে আরো একটা গল্প আছে যে সুজা যখন দারা সুজা সবাই চাইছিলেন কি সিংহাসনে বসা, সবাই চাইছিলেন। তো এই সময় শাহজাহানের এক ছেলে চেষ্টা করেছিলেন যে ঔরঙ্গজেবকে মেরে, শাহজাহানকে মেরে সিংহাসনে আসার, এবং আমরা দেখবো যে ঔরঙ্গজেব আবার নিজের বাবাকে একসময় বাঁচাতেও চেয়েছিলেন। ঠিক আছে, তো 1656 নাগাদ 1658 নাগাদ কি হয়, জুলাই মাসে ঔরঙ্গজেব শাহজাহানকে আগ্রার দুর্গে বন্দি করে, দিয়ে আলটিমেটলি 1666-তে আমরা দেখি শাহজাহান মারা যায়। তো এই পোর্শনের গল্পটা আমরা ডিটেলস দেখব কখন, ঔরঙ্গজেব পড়ার সময়, তখন আরো বেশি ইন্টারেস্টেড লাগবে আমাদের। হ্যাঁ, ইন্টারেস্ট পাবো আমরা। কেমন? তো এই জায়গাটা একটু খেয়াল রাখবে যে 1658-তে ঔরঙ্গজেব শাহজাহানকে দুর্গে বন্দি করে রাখেন। কেমন? এই গেল মোটামুটি রাজ্য জয়। এবং শাহজাহানের কথা আসলেই আমাদের মাথায় কি আসে না, তাজমহলের কথা আসে, তাই তো? শুধুমাত্র তাজমহল বলেই না, বিভিন্ন স্থাপত্যের কথাও আমরা সে সময় জানবো। তো শুরুটা হোক তাজমহল দিয়ে। ওকে, আচ্ছা তোমাদেরকে এখানে একটা জিনিস বলে দিই, এটুকু একটু নোট ডাউন করে নেবে, নোটে নেই, যে শাহজাহানের আমলে দিল্লি, দিল্লির একটা নাম রাখা হয়, কি জানো? কেউ জানো কি দিল্লির কি নাম রাখা হয়? শাহজাহানবাদ, ওনার নাম থেকে শাহজাহানবাদ। কেমন? আর আগ্রার নাম কি রাখা হয়? আকবরের নাম অনুসারে রাখা হয় আকবরাবাদ। ওকে, শাহজাহানের আমলে দিল্লির নামকরণ করা হয় শাহজাহানবাদ, আর আগ্রার নামকরণ করা হয় আকবরাবাদ। ওকে, এই সময় আমরা তাজমহল ছাড়া, তাজমহল সম্পর্কে কম বেশি জানো, আমরা ডিটেলসে আরো যাচ্ছি। তাজমহল ছাড়া আমরা জানি কি লাল কেল্লা প্রতিষ্ঠিত হয়েছিল, তাই তো? যেহেতু তোমরা নোট ডাউন করছো তাই আমি বলে দিই। হ্যাঁ, মতি মসজিদ, লাল কেল্লা, এরকম আরো অনেক কিছু ছিল। তো এই লাল কেল্লার আরেকটা অন্য নাম ছিল, সেটাও একটু নোট ডাউন করে নেবে, লিখে রাখো। লাল কেল্লা, কেউ জানো এর নাম কি? এটাকে বলা হতো লাল কেল্লা, তো একটা কিলা বলি না আমরা হিন্দিতে, এটাকে বলা হতো কিলা ই মুবারক, কিলা ই মুবারক। ঠিক আছে, তো যমুনা নদীর যে পূর্ব দিক, যমুনা নদীর পূর্ব দিকে আমরা যদি দেখি, সেখানে 4টে বড় বড় দরজা ছিল। ঠিক আছে, তো দুটো দরজা আর দুটো বুরুজ, এই দরজা রিলেটেড কি ফোর্ট মতো একটা জিনিস বানানো হয়, এই দুর্গটাই হচ্ছে লাল কেল্লা, যেটাকে বলা হতো কিলা ই মুবারক। 1857 পর্যন্ত কিন্তু এই যে কিলা ই মুবারক বা লাল কেল্লাটা মুঘলদের, আর পরবর্তী যারা রাজা ছিল তাদের রাজধানী ছিল আমরা বলতে পারি। কেমন? জাস্ট এটা জেনে রাখো। এবং লাল কেল্লার একটা নাম হচ্ছে কিলাই মুবারক। ওকে, এবারে আমরা তাজমহল সম্পর্কে জানি। প্রথমত বলো যে তাজমহল কেন নির্মাণ করা হয়েছিল? হ্যাঁ, শাহজাহানের বেগম ছিলেন মুমতাজ, তো তার স্মৃতির উদ্দেশ্যে ভালোবাসার প্রতীক স্বরূপ তাজমহল নির্মাণ করা হয়।
এটা আমি কেন জিজ্ঞাসা করলাম, কারণ সবাই তো জানো যে মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা প্রশ্ন করব যে মুমতাজের আসল নাম কি, কেউ জানো? হ্যাঁ, একদমই ঠিক, আরজুমান্দ বানু বেগম। এটা একটু নোট ডাউন করবে, ঠিক আছে? আরজুমান্দ বানু বেগম, এনাকে পরবর্তীকালে মুমতাজ নাম দেওয়া হয়। ওকে, তো 1631 নাগাদ যখন মুমতাজের ফোর্থ যে সান জন্মগ্রহণ করে জেন্না, তো তখন কিন্তু মুমতাজ মারা যান এবং ফোর্থ ফোর্থ ও 14th, তাহলে 14th হবে, হ্যাঁ। তো সেই সময় যখন জন্ম হয় তখন কিন্তু উনি মারা যান। হ্যাঁ, কারণ পরে তো আরো সন্তানরা আছে, ঠিক। ওকে, এবং এবারে আমরা কয়েকটা জিনিস দেখব শাহজাহানের তাজমহল সম্পর্কে। 1612 খ্রিস্টাব্দে কি হয় না, শাহজাহান আসফ খানের কন্যা, আমরা মুমতাজ বলেই নামটা বলছি, আরজুমান বানু বেগম, তো আসফ খানের কন্যা মুমতাজকে শাহজাহান বিয়ে করেন। ওকে, 1618 খ্রিস্টাব্দে কি হয়, তাদের যে থার্ড সান অরঙ্গজেব জন্মগ্রহণ করেন এবং অরঙ্গজেবের মায়ের নাম মুমতাজ। ওকে, এই যে চতুর্দশ সন্তান গওহারা বেগমের জন্মের সময় 1631 খ্রিস্টাব্দে শাহজাহানের প্রিয়তমা পত্নী মুমতাজের মৃত্যু হয়। ওকে, এবারে শাহজাহানের যে ওয়াইফ তার স্মৃতিকে 1632 খ্রিস্টাব্দে, মানে স্মৃতির উদ্দেশ্যে 1632 খ্রিস্টাব্দে তাজমহলের নির্মাণ কার্য শুরু হয় এবং এটি নির্মাণ কার্য সমাপ্ত করতে 1653 পর্যন্ত টাইমটা মোটামুটি লেগে যায়। ওকে, এবং সেই সময় এটার জন্য খরচ হয়েছিল কিন্তু, এই জায়গাটা একটা জায়গা তোমরা কারেকশন করে নেবে, সেটা হচ্ছে, না ঠিকই আছে, এটা ঠিক আছে, 3,20,00,000 টাকা, 1632 থেকে শুরু করে 1653। ওনার যে মেয়ে মেয়ে ছিলেন হচ্ছে গওহারা এবং ছেলে হচ্ছে জান্না, ওদের জন্মের সময় কিন্তু 1631-এ মুমতাজ মারা যায়। হুম, এইবারে তোমাদের এগুলো খেয়াল রাখতে হবে না, খেয়াল রাখতে হবে কি যে তাজমহল যারা নির্মাণ করেছিলেন কে কে ছিলেন, আর্কিটেক্ট কে কে ছিলেন, স্থপতি কে কে ছিলেন, যেমন ওস্তাদ, হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক। তো উস্তাদ ঈশা ছিলেন তাজমহলের প্রধান স্থপতি, মানে যদি বলি এর নকশা থেকে শুরু করে মেইন যে কারিগরি সবকিছুই হয় কার হাত ধরে না, ঈশা খাঁর হাত ধরে। তোমরা একটা জিনিস ভেবে অবাক হবে, যে মানে জেনে অবাক হবে, কি বলতো, মোটামুটি 22 বছর মতো টাইম লেগেছিল এই তাজমহলটাকে নির্মাণ করতে, তৈরি করতে। এবং এর সাথে তোমরা রিলেট করে খেয়াল রাখতে পারবে যে প্রত্যেক দিন 22,000, 22K, 22,000 মতো মিস্ত্রি দিয়ে কিন্তু এইটা তৈরিটা চলতো। ওকে, চলো, সবাই জানো এটা শ্বেত পাথরের তৈরি, সাদা মার্বেল দিয়ে তৈরি। তাহলে প্রধান স্থপতি হচ্ছে ওস্তাদ ঈশা খান। বাঙালি স্থপতি খুব ইম্পর্টেন্ট, কে ছিলেন বাঙালি স্থপতি? বলদেও, একদম, হ্যাঁ, বাঙালি স্থপতি ছিলেন বলদেও। এবং তাজমহলের যে দেওয়াল, সেখানে কোরআনের অনেক বাণী খোদাই করা আছে, সেটা কে খোদাই করেন? আমানত খাঁ মিরাজি। কেমন? আমানত খাঁ মিরাজি সেটা খোদাই করেন। ওকে, এরপরে এই নিয়ে কিছু উক্তি আছে, সেগুলোতে যাব, তার আগে যেটা লেখা আছে ওটা আমরা দেখে নিই। হ্যাঁ, তো শাহজাহানের স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ কীর্তি আমরা জানি কি, তাজমহল। বর্তমানে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে 1982-তে। এটা আমাদের যে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, সপ্তম আশ্চর্য, তার মধ্যে একটি। ওকে, আচ্ছা, এবারে আমি কোটেশন গুলো কয়েকটা বলে দিই, যে রবীন্দ্রনাথ ঠাকুর এই তাজমহল প্রসঙ্গে একটা বক্তব্য রেখেছিলেন। কি বলেছিলেন বলতো, লিখে রাখো, রবীন্দ্রনাথ টেগর দিয়ে হাইফেন দিয়ে, টিয়ার ড্রপ অন দ্য চিক অফ ইটারনিটি, ইটারনিটি।
যা জায়গা কুলোলো না, আমি আরেকবার লিখে দিচ্ছি। টিয়ার ড্রপ, গালের মধ্যে, হ্যাঁ, ওই চোখের জল পড়লে একটা যেমন মুক্তোর মতো দেখায়, টিয়ার ড্রপ অন দ্য চিক অফ ইটারনিটি। ইটারনিটি বলে আমরা বলি না, শাশ্বত চিরন্তন সত্য, সেই ইটারনিটি। ই হবে স্পেলিংটা, আই লিখে দিয়েছি, ইটারনিটি। কেমন? এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এটা একটু খেয়াল রাখবে। হয়েছে সবার এই জায়গাটা? হ্যাঁ। আরেকটা জিনিস কি খেয়াল রাখবে বলতো, শাহজাহানের যে শাসনকাল, বেশিরভাগ লোকই বলছে যে এটা হচ্ছে একটা উৎকর্ষের সময় বা একটা প্রসপারাস একটা টাইম পিরিয়ড। আবার অনেকে বলছেন, মানে খুব কম লোকই বলছেন যে না, এখানে আমরা অনেক কিছু নেগেটিভিটিও দেখেছিলাম। তো আমরা পজিটিভ জায়গাগুলো একটু খেয়াল রাখবো এবং কয়েকটা জিনিস একটু নোট ডাউন করব। যে ডক্টর ভিনসেন্ট স্মিথ, ডক্টর স্মিথ, SMITH, স্মিথ কি বলছেন না, ওটাই বলছেন যে শাহজাহানের রাজত্বকাল হচ্ছে মুঘল সাম্রাজ্য এবং মুঘল বংশের চরম উৎকর্ষের যুগ। লিখে রাখো, চরম উৎকর্ষের যুগ, জাস্ট এইটুকু, পুরোটা লিখতে হবে না। ওকে, ডক্টর স্মিথ বলছেন চরম উৎকর্ষের যুগ। আরেকটা লিখবে এলফিনস্টোন, এইটা ইম্পর্টেন্ট, এলফিনস্টোনেরটা। এলফিনস্টোন কি বলছেন? বলছেন যে ভারতের ইতিহাসের সব থেকে সমৃদ্ধশালী এই টাইম পিরিয়ড হচ্ছে শাহজাহানের। আমি এটার যে ইংলিশ কোটেশনটা আছে সেটা বলছি, ওটা লেখো। দ্য মোস্ট প্রসপারাস known to India, দ্য মোস্ট প্রসপারাস known to India, এটা হচ্ছে শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে। কে বলছেন না, এলফিনস্টোন বলছেন। কেমন? এটা হয়েছে সবার? ওকে, আর একটা লাস্ট বলবো, সেটা হচ্ছে মোরল্যান্ড। এটা এমনি শুনে রাখো, মোরল্যান্ড। ইনি বলছেন যে পিরিয়ড অফ অ্যাগ্রারিয়ান, মানে কৃষি ক্ষেত্রের, হ্যাঁ, পিরিয়ড অফ অ্যাগ্রারিয়ান ট্র্যাঙ্কুইলিটি, মানে শাহজাহানের শাসনকালটা কৃষিক্ষেত্রের জন্য একটা শান্তির সময়কাল ছিল, পিরিয়ড অফ অ্যাগ্রারিয়ান ট্র্যাঙ্কুইলিটি। ওকে, ট্র্যাঙ্কুইলিটি মানে কামনেস, আমরা জানি তো, শান্তি। ওকে, হ্যাঁ, একদম। চল, এইবারে আরো কিছু স্থাপত্য কীর্তি আমরা দেখি। না, শাহজাহানের সময় আমরা দেখি যে আগ্রার প্রাসাদ দুর্গে মতি মসজিদ, দিল্লির লাল কেল্লা, দিল্লির কেল্লা, দেওয়ানি আম, দেওয়ানি খাস, শিশু মহল, এগুলো আমরা যেমন দেখি। সেরকম আগ্রার জামা মসজিদ, যেটা কি নামে তৈরি, মানে কি নামে যার প্রসিদ্ধি আছে, খ্যাত, না মসজিদ ই জাহান নামা। ঠিক আছে, জামা মসজিদ বা মসজিদ ই জাহান নামা, এটা পাই। আর কি পাই? আর দেখো, লাহোরে, লাহোরে যে নওলাখা মসজিদ, এটা শুনে রাখবে, দারা কর্তৃক নির্মিত হয়েছিল। লাহোরে নওলাখা মসজিদ তিনি করেছিলেন। আর দারা কর্তৃক কি নির্মিত হয় তার সময়ে, না জাহাঙ্গীরের যে সমাধি লাহোরে, সেটা কিন্তু পাই আমরা, দারা অনেকটাই হেল্প করেছিল সেই সময়। এবং শাহজাহানের মুকুটে আমরা কি পাই, না কোহিনূরের বিখ্যাত যে কোহিনূর হিরেটা, সেটা পাই, যেটা গোয়ালিয়রের রাজার কাছ থেকে হুমায়ুন পেয়েছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন হাত বদল হয়েছে। ওকে, তো যমুনা নদী থেকে আগ্রা পর্যন্ত একটি খাল খনন করেন, তাই না, যেটাকে আমরা স্বর্গীয় খাল বলি বা নাহার ই বেহেস্ত বলি। এটা খুব ইম্পর্টেন্ট, নাহার ই বেহেস্ত বা স্বর্গীয় খাল কে খনন করেন? শাহজাহান খনন করেন। তো এগুলো খুব আরো প্রসিদ্ধ স্থাপত্য কীর্তি, আর্কিটেকচার আমরা বলতে পারি। এবারে আরো একটা বিষয়, সেটা হচ্ছে ময়ূর সিংহাসন, তাই না? কে লুট করতে এসেছিলেন? নাদির শাহ। হ্যাঁ, কত সাল? 1739। একদম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে এটা।
তো দেখো, এই ময়ূর সিংহাসনের শিল্পের নামটাও তোমাদের খেয়াল রাখতে হবে। মোটামুটি 7 বছরের থেকে 8 বছর মতো পরিশ্রম লেগেছিল এটা তৈরি করতে। সোনা দিয়ে তৈরি ছিল, অনেক মণিমুক্ত এতে খোদাই করা ছিল। তো এর শিল্পী হচ্ছেন কে? বেবাদল খাঁ। এটা তৈরি করতে খরচ পড়েছিল কত? 8 কোটি মতো মুদ্রা খরচ পড়েছিল। এইবারে এর স্ট্রাকচারটা আমরা যদি একটু দেখি, আমরা কি দেখব? এর যে হ্যাঁ, এর যে 4টে পায়া ছিল সেটা কিন্তু সোনার তৈরি ছিল। ওকে, তো পারস্য সম্রাট নাদির শাহ 1739-এ যখন ভারত আক্রমণ করেন, অনেক লুণ্ঠন করেন, অনেক সোনা দানা বিভিন্ন কিছু লুট করেন এবং তার সাথে এই ময়ূর সিংহাসনটাকে নিয়ে পালিয়ে যান। ঠিক আছে, তো 1739-এ এটাকে নিয়ে পালিয়ে যান। বর্তমানে এটা লন্ডন মিউজিয়ামে রয়েছে। ওকে, তো এটার সালটা খুব ইম্পর্টেন্ট, 1739-এ ময়ূর সিংহাসন লুট। ওকে, এইবারে শাহজাহানের সময়ে আমরা বেশ কিছু চিত্রকর সম্পর্কে জানবো, সেই সময় বেশ কিছু পর্যটক এসেছিলেন তাদের সম্পর্কে জানবো। ওকে, চলো। চিত্রকর যদি বলি, একজন হচ্ছেন মীর কাসিম, এনার নাম পাবো। আর নাদির সামারকান্দি, নাদির শাহ কিন্তু নয়, এই সামারকান্দির পুরো নাম হচ্ছে নাদির সামারকান্দি। তো সামারকান্দিটা খেয়াল রাখবে, হ্যাঁ। সামারকান্দি, মীর কাসিম, এই চিত্রকরদের নাম আমরা পাই, আর্টিস্ট। এবং শাহজাহানের সময়ে কোন কোন বিদেশি পর্যটক এসেছিলেন সেটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকের নামই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবে। হ্যাঁ, বলো। হ্যাঁ, মা হ্যাঁ, মানুচি, বার্নিয়ে, হ্যাঁ, টোভার আর পিটার মান্ডি, এই 4জন বিদেশি পর্যটকের নামই কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন খুব আসে কি না, পিটার মান্ডি, মানুজি, বার্নিয়েকে নিয়ে প্রচুর প্রশ্ন আসে যে এনারা কার টাইম পিরিয়ডে ভারতে এসেছিলেন? না শাহজাহানের সময়। কোন মুঘল সম্রাটের সময়? না শাহজাহানের সময়। মানুচি, বার্নিয়ে, টেভার আর পিটার মান্ডি। ঠিক আছে, 4জনের নামই কিন্তু খেয়াল রাখবে। এবারে শাহজাহানবাদে তোমাদের একটু আগেই বলেছিলাম, শাহজাহানবাদ শহরটা, ওটা নিয়ে আর কিছু বলার নেই। তার সময় আব্দুল হামিদ লাহরি, আব্দুল আল হামিদ লাহরি কি রচনা করেন? না পাদশাহ নামা রচনা করেন। কেমন? এই সময় আরো দু একজনের নাম আমি বলবো, আরো দু একজন অনেক কিছু রচনা করেন, একটু খেয়াল রাখবে। দেখো, চিত্রকরের নাম আমরা পেয়েছি। হ্যাঁ, নূরজাহানকে পাদশাহ বেগম বলে, ওনার যে গুণাবলী ছিল সেই কারণে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখছি যে শাহজাহানের সময় আব্দুল আল হামিদ লাহোরী বা আব্দুল হামিদ লাহোরী উনি পাদশাহ নামা রচনা করেন। তার সাথে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, লিখে রাখো, যে জগন্নাথ পণ্ডিত, জগন্নাথ পণ্ডিত বলে একজন লেখক বলতে পারি বা কাব্য রচনাকার বলতে পারি, উনি কি রচনা করেন? উনি রচনা করেন, কারো জানা আছে? হ্যাঁ, গঙ্গাধর আর গঙ্গা লহরী বলে দুটো কাব্য রচনা করেন জগন্নাথ পণ্ডিত। হ্যাঁ, গঙ্গাধর আর গঙ্গা লহরী। এই সময় আমরা কয়েকজন সঙ্গীতজ্ঞের নাম পাই, যেমন আর্টিস্টের নাম পাচ্ছি, পেইন্টারের নাম পাচ্ছি, সেরকম কয়েকজন সিঙ্গারেরও নাম পাই। হ্যাঁ, মানে এখানে এই নামগুলো খেয়াল রাখছে, সুখসেন, সুখসেন। আর এই যে জগন্নাথ বললাম না, জগন্নাথ বলতে পারি বা জনার্দনা বলতে পারি। ওকে, তো এনারা সঙ্গীতজ্ঞরা ছিলেন এই শাহজাহানের রাজসভায়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে বেসিক্যালি শাহজাহানের সময় আমরা দেখতে পাই। কেমন? এখানে আমাদের শাহজাহান সম্পর্কে মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি তোমাদের কিছু প্রশ্ন করব, আমাকে বলো যে এই অবধি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কি? আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই। হ্যাঁ, আমরা যে শাহজাহানের শাসনকাল পড়তে পড়তে কি দেখলাম, যে ওনার শাসনকালে অনেকটাই সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, তাই না? মুঘল আমলের সমৃদ্ধি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই সময় কি হয় না, দাক্ষিণাত্য যে পোর্শন, শাহজাহান একটা টাইমে ঔরঙ্গজেবকে এই যে ভারতে যে দাক্ষিণাত্যে যে পোর্শনটা আছে তার শাসনভারটা অর্পণ করে দেন, মানে সুবেদার হিসেবে নিযুক্ত করেন, শাসনভার অর্পণ করে দেন।
সেটা অন্য কথা। সেই সময় কি হয়, দাক্ষিণাত্য আর গুজরাট, দাক্ষিণাত্য আর গুজরাট, এই সাইডে গুজরাট আছে আর এই জায়গাটা দাক্ষিণাত্য, এই পোর্শনে কি হয়, মহামারী হয়, দুর্ভিক্ষ হয়। এবং সেন্ট্রাল এশিয়া বা আমাদের যে নর্থ ওয়েস্টার্ন যে পোর্শন আছে, নর্থ ওয়েস্টার্ন যে বাউন্ডারিজ গুলো আছে, সেখানে শাহজাহান অভিযান চালান। এবং আমরা দেখছি কি যখন দাক্ষিণাত্য অভিযান চালান বা অন্যান্য জায়গা, দাক্ষিণাত্যেও দুর্ভিক্ষ হচ্ছে, গুজরাটেও দুর্ভিক্ষ হচ্ছে, এবং অন্যান্য জায়গাতে যখন উনি অভিযান চালাতে যান, তখন সেটা অভিযান চালানো মানে তো এই নয় যে আমি গেলাম ঘুরে চলে এলাম, না, একটা হিউজ অ্যামাউন্টের খরচ খরচা আছে, তাই না? তো অর্থনীতি যেটা, মুঘল সাম্রাজ্যের যে অর্থনীতি, সেটা অনেকটাই খারাপ হতে থাকে। ইভেন সেই জায়গাটাকে মেকআপ দেওয়ার জন্য কি করা হয়, যে ট্যাক্স নেওয়া হতো, জমির উপরে যে ফসলের উপর যে ট্যাক্স নেওয়া হতো, সেটার পরিমাণকে বাড়িয়ে দেওয়া হয়। মোটামুটি আমরা যদি ল্যান্ড ট্যাক্সের কথাও ভাবি, ল্যান্ড রেভিনিউর কথা ভাবি, সেটাকে হাফ করে দেওয়া হয়। ওকে, যতটা ফসল উৎপন্ন হচ্ছে আগে একটা অ্যামাউন্ট থাকতো, কখনো 1/4 নেওয়া হতো, কখনো 1/10 নেওয়া হতো। কিন্তু একটা টাইমে এসে এই যে এত যে কোষাগার শূন্য হয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে, ট্যাক্স নিতে হবে, এরকম পরিস্থিতি এসে দাঁড়ায়। এবং সেই সময় জমির থেকে, জমিতে যা ফসল উৎপন্ন হবে তার হাফ, 50% কিন্তু ট্যাক্স হিসেবে পে করার জন্য মানুষকে বাধ্য করা হয়। এরকম ভাবে আস্তে আস্তে আমরা দেখব যে মুঘল সাম্রাজ্যের যে পতনের বীজ শুরু হচ্ছে। ঔরঙ্গজেবেও দেখব অতটাও পতন হচ্ছে না, ওনারা বেশ এক্সপান্ড করছেন, অনেক এক্সপান্ড করছেন, কিন্তু কোথাও না কোথাও পতনের যে সিড বলি না, লুকিয়ে আছে, পরে সেটা এক্সপান্ড করবে গাছ রূপে, সেটা পরের দিকে হয়। কিন্তু এখানেও একটু ছোঁয়া পাই যে না, মুঘল সাম্রাজ্য হালকা করে হলেও পতনের দিকে এগোচ্ছে। কেমন? তো এই সম্পর্কে বেশিরভাগ যারা ঐতিহাসিক বলো বা ইতিহাস নিয়ে চর্চা করেন, তারা যেমন বলেছেন যে শাহজাহানের শাসনকাল মুঘল আমলের স্বর্ণযুগ, গোল্ডেন পিরিয়ড। আবার অনেকে কি বলছেন না, এই সময় কোথাও না কোথাও এই মুঘল সাম্রাজ্যে যে জমকালো একটা আবরণী দেখছি, একটা জমকালো পোশাক পরে যে রাজা দাঁড়িয়ে আছেন, সাম্রাজ্যকে একদম চাকচিক্য দিয়ে ভরে রেখেছি, ভরিয়ে রাখা হয়েছে, একদম গ্লোরিফাইড হচ্ছে, তার মধ্যে কোথাও এই যে ধ্বংস, সেটা কিন্তু শুরু হয়ে গেছিল। এখানে আমরা লুই বলে, লুইয়ের শাসনকাল, তার সঙ্গে ফ্রান্সের, তখন লুই ছিলেন, তার শাসনকালের সঙ্গে তুলনা করা হয়। এবং আলটিমেটলি আমরা দেখব যে ঔরঙ্গজেব আসবেন, ঔরঙ্গজেব বেশ বিস্তার করবেন ভারতে তাদের মুঘল সাম্রাজ্য। এবং আস্তে আস্তে ঔরঙ্গজেবের পরে অনেক রাজাদের দেখতে পাবো, অনেক সম্রাট দেখতে পাবো মুঘল সাম্রাজ্যের, যারা শাসন কার্যে অতটাও মনোনিবেশ করতেন না, বিলাসবহুল জীবনযাপন করতেন। এবং আলটিমেটলি এই করতে করতে কি হয়, ঔরঙ্গজেবের সময় দেখবো অনেক বিদ্রোহ হয়, শতনামী বিদ্রোহ, জাট বিদ্রোহ, এরকম অনেক বিদ্রোহ হয়, যেগুলো আস্তে আস্তে একটু একটু করে সাম্রাজ্যটাকে ভাঙতে থাকে। এবং সবাই কি চায়, স্বাধীন হতে চায়, তাই না? তো আলটিমেটলি একটু একটু করে মুঘল সাম্রাজ্যের আমরা পতন দেখব। তো এই হচ্ছে শাহজাহান সম্পর্কে আমরা পড়লাম। আগামী ক্লাসে আমরা ঔরঙ্গজেব পড়বো, এবং তারপরে আর একটা ক্লাস রাখবো যেখানে আবার বলে দিচ্ছি কি থাকবে না, যেখানে আমরা পরবর্তী মুঘল সম্রাট, ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাট সম্পর্কে পড়বো, তার সাথে সব মুঘল সম্রাটরা কি কি অবদান রেখে গেছেন সামাজিক ক্ষেত্র বলো বা বিভিন্ন ক্ষেত্রে, সেগুলোকে আমরা জিস্ট করে একটু পড়বো যাতে আমাদের রিকল হয়ে যায়। তো এবারে বলো, শাহজাহানের এখান থেকে কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কি?